আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের নবম অধ্যায়ের ১১৪, ১১৫ এবং ১১৬ পৃষ্ঠায় তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, একই সাথে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলো সমাধান বা উত্তরগুলি করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। শুরুতে দেখো তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে। ১ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? উত্তরটি হবে ক নম্বর ১৯৭২। এরপরে দেখো তোমাদেরকে ২ এবং ৩ নম্বর প্রশ্নের জন্য একটি অনুচ্ছেদ দেওয়া হয়েছে। অনুচ্ছেদে বলা হচ্ছে মাহমুদ আফ্রিকার একটি অঞ্চল থেকে তার স্ত্রীকে জানান সেগুলো যুদ্ধরত দলগুলোর মধ্যে যুদ্ধবিরতি ঘটতে তাদের উদ্দেশ্যে সফল হয়েছে এবং তারা সকল শ্রেণীর আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। মাহমুদ দেশের পক্ষে যে কার্যক্রম অংশগ্রহণ করেছেন তা হলো নিচের কোনটি? উত্তরটি হবে জাতিসংঘ মিশন, শান্তি রক্ষা মিশন। তার মানে উত্তরটি হবে এখান থেকে ক নাম্বার ১ ও ২। এরপর যদি তোমরা চলে আসো ৩ নম্বরে বলা হচ্ছে উক্ত কার্যক্রম বহির্বিশ্বে বাংলাদেশের অর্জন হলো নিচের কোনটি কোনটি? উত্তরটি হবে খ নাম্বার ১ ও ৩, অর্থাৎ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধি এবং প্রতিরক্ষা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি। এবার ৪ নম্বরে বলা হচ্ছে বিশ্বে ব্যাপক হারে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে ফলে নিচের কোনটি কোনটি হচ্ছে? উত্তরটি হবে গ নাম্বার ২ ও ৩, অর্থাৎ মানুষের সাথে মানুষের বৈষম্য বাড়ছে এবং বিশ্বব্যাপী নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এরপর কিন্তু তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি করতে হবে। তো চলো সর্বপ্রথম আমরা ১ নং সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি দেখে ফেলি। ১ নং সৃজনশীল প্রশ্নে ক নম্বরে বলা হচ্ছে লিগ অফ নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর লিগ অফ নেশনস ১৯২০ সালের ১০ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এরপর খ নম্বরে বলা হচ্ছে জাতিসংঘের বিতর্ক সভা বলতে কি বোঝায়? উত্তর ৫টি প্রধান অঙ্গ ও একটি সেক্রেটারিয়েট নিয়ে জাতিসংঘ গঠিত। ৫টি অঙ্গের প্রধান অঙ্গটি হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। এবার দেখো বিশ্বসভা বলতে এই সাধারণ পরিষদকে বোঝায়। আর জাতিসংঘের সকল, আচ্ছা দুঃখিত, এখানে কিন্তু বিতর্ক হবে। হ্যাঁ, বিতর্ক সভা বলতে এই সাধারণ পরিষদকে বোঝায়। আর জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র নিয়েই সাধারণ পরিষদ বা বিতর্ক সভা গঠিত হয়। আচ্ছা, এরপর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য কিন্তু আমাদেরকে উদ্দীপক দেওয়া হয়েছে। চলো আমরা একটু উদ্দীপকটি পড়ে ফেলি, তাহলে খুব সহজে গ এবং ঘ নম্বর প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারবো। বলা হচ্ছে দেখো রিতা যে প্রতিষ্ঠানে চাকরি করে সেখানে দক্ষতা পদ মর্যাদা সমান হলেও পুরুষ সহকর্মী থেকে নারীদের কম আর্থিক সুবিধা দেওয়া হতো। বিষয়টি একটি আন্তর্জাতিক সংস্থার অঙ্গ সংস্থার সহায়তায় রিতা সুন্দর সমাধান করেন। সিয়েরা লিওনে কর্মরত বাংলাদেশ পুলিশের সদস্য রিতার ভাই এ সংবাদ জেনে অত্যন্ত খুশি হন। এখান থেকে মূলত গ নম্বরে তোমাদেরকে বলা হচ্ছে যে রিতার মতো নারীর অধিকার আদায়ে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা কাজ করছে? ব্যাখ্যা করো। উত্তরটি দেখো রিতার মতো এ ধরনের নারীর অধিকার আদায়ে জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল বা ইউনিফেম অঙ্গ সংস্থাটি কাজ করছে। ইউনিফেম বাংলাদেশে নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। নারীদের বিভিন্ন ধরনের অধিকার আদায়ে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে তাদের সংশ্লিষ্ট করছে। উদ্যোগের গৃহবধূ রিতা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া সত্ত্বেও পরিবারের পক্ষ থেকে তাকে কোনো কর্মক্ষেত্রে যোগদানের অনুমতি দেওয়া হয়নি। অনেক যুক্তি ও সংগ্রামের পর তিনি একটি প্রাইভেট ফার্মে চাকরি লাভ করেন। সেখানে একই পদ মর্যাদায় পুরুষ সহকর্মী অপেক্ষা তাকে কম আর্থিক সুবিধাদি দেওয়া হয়। এক পর্যায়ে যোগ্য সম্মান ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করার জন্য তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করেন। অবশেষে সফল হন। বাংলাদেশের নারীদের নিরাপদ শ্রম, অভিবাসন সহ বিভিন্ন ইস্যুতে এই ইউনিফর্ম কাজ করছে। সুতরাং বলা যায় বাংলাদেশের নারীদের অধিকার আদায়ে ইউনিফেম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আচ্ছা, তো এই ছিল এখান থেকে গ নম্বর প্রশ্নের উত্তরটি, তাই না? আচ্ছা, এরপর আমরা এখান থেকে তোমাদের যে ঘ নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে সেটির উত্তর একটু দেখে ফেলি। চলো, ঘ নম্বরে বলা হচ্ছে কি দেখো যে রিতার ভাই লাবলু দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন। তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। উত্তর রিতার ভাই, এখানে বানানগুলো একটু অনেক জায়গায় টুকটাক ভুল হয়েছে, তোমরা একটু ঠিক করে নিবা। রিতার ভাই লাবলু বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে জাতিসংঘের শান্তি মিশনে কাজ করছে এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন। জাতিসংঘের শান্তি মিশনে শুধু বাংলাদেশ সেনাবাহিনী নয়, পাশাপাশি পুলিশও নিয়োজিত আছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে জাতিসংঘ তথা বিশ্বে বাংলাদেশ পেয়েছে ব্যাপক পরিচিতি ও শ্রদ্ধা এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন। লাবলু সাহেব সিয়েরা লিওনে কর্মরত। সে হিসেবে তিনি দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন। বর্তমানে প্রায় ১,৯৪,৮৫৬ জন এর বেশি বাংলাদেশি সৈন্য বিশ্বের ৪০টি দেশে জাতিসংঘের ৬৩ শান্তি মিশনের অধীনে
শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশি সৈন্যদের অভূতপূর্ব সাফল্য সেই দেশগুলোতে তথা সারা বিশ্বে বাংলাদেশের গ্রহণযোগ্যতাকে অনেক বৃদ্ধি করেছে। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে অন্যান্য দেশের সৈন্যরা সেখানে গ্রহণযোগ্যতা পাচ্ছিল না। সেখানে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় গণমানুষের শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা। সিয়েরা লিওনে বাংলা ভাষা পেয়েছে সেই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা। তাছাড়া আইভরি কোস্টে অন্যতম একটি ব্যস্ত সড়কের নাম হচ্ছে বাংলাদেশ সড়ক। আচ্ছা, অতএব রিতার ভাই লাবলু দেশের জন্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলছেন, তাতে কোনো সন্দেহ নেই। এরপর আমরা 2 নং সৃজনশীল প্রশ্ন উত্তরগুলি পর্যায়ক্রমে দেখে ফেলি। চলো, তো দেখো 2 নং সৃজনশীল প্রশ্নে আমরা একটু উত্তরগুলি পর্যায়ক্রমে দেখি। ক নম্বরে বলা হচ্ছে কি, দেখো যে জলবায়ু কার্যক্রম কি, উত্তরটি আমরা দেখি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব দূর করতে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করাই হলো জলবায়ু কার্যক্রম। ক নম্বরে বলা হচ্ছে টেকসই উন্নয়নে অংশীদারিত্ব কেন প্রয়োজন। উত্তর, টেকসই উন্নয়নে অংশীদারিত্বের গুরুত্ব অপরিসীম। উন্নয়নের সুফল ভোগকারী গোষ্ঠী হলো অংশীজন। তারা যদি উন্নয়নের সুফল ভোগ করতে চায় তাহলে অংশীজন হিসেবে তাদের কিছু দায়িত্ব কর্তব্য থাকে। সেই দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করলে উন্নয়নে তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়। উন্নয়ন কর্মী বা সরকারের একার পক্ষে উন্নয়ন গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয়। তাই যার যতটুকু দায়িত্ব তা স্ব অবস্থান থেকে পালন করতে হবে। সকলের অংশীদারিত্ব ব্যতীত এসডিজি অর্জন করা অসম্ভব। তাই টেকসই উন্নয়নে অংশীদারিত্ব প্রয়োজন। এবার গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য আমাদেরকে একটু উদ্দীপক দেওয়া হয়েছে। চলো আমরা একটু উদ্দীপক পড়ে ফেলি। দেখো, উদ্দীপকে মূলত দুটো দৃশ্যকল্প দেওয়া হয়েছে, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1-এ বলা হচ্ছে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বলতে কি বোঝায় বলো তো? রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বলতে এই যে বড় বড় বিল্ডিং, যে ফ্ল্যাট কেনা বেচা হয়, এর একটা প্রতিষ্ঠান আর কি। তো একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান বালু নদীর কিছু অংশ ভরাট করে পাশের কিছু জমি সহ সাইনবোর্ড টানিয়ে প্লট বিক্রি করছে। এবার দৃশ্যকল্প 2-এ দেখো বলা হচ্ছে ক, সিটি কর্পোরেশনে নাগরিকগণ সরকারের দিকে তাকিয়ে না থেকে সকলে তাদের দায়িত্ব ও কর্তব্য পালন করার মাধ্যমে সেটিকে সুন্দর বাসযোগ্য কর্পোরেশনে রূপান্তর করছে। এখান থেকে মূলত গ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে দৃশ্যকল্প 1 কোন বিষয়কে নির্দেশ করছে ব্যাখ্যা করো। উত্তরটি দেখো। দৃশ্যকল্প 1 টেকসই উন্নয়ন ও অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জ বিষয়টিকে নির্দেশ করছে। আচ্ছা, এইচডিজি ও টেকসই উন্নয়নে অভিষ্ট অর্জনে অংশীদারিত্বের পারস্পরিক দায়িত্ব পড়েছে বাংলাদেশের জাতিসংঘের সকল সদস্য দেশের উপর। কিন্তু এই লক্ষ্য অর্জনের পথে বাংলাদেশকে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। পরিবেশ সংরক্ষণের এমনই একটি চ্যালেঞ্জ। দৃশ্যকল্প 1-এ বালু দিয়ে নদী ভরাট করে জমি বিক্রি এবং দৃশ্যকল্প 2-এ ট্যানারির বজ্র পার্শ্ববর্তী খালে ফেলার দৃশ্যপথ তুলে ধরা হয়েছে। এই দুটি বিষয়ই পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর টেকসই উন্নয়নের একটি প্রধান ক্ষেত্র হলো পরিবেশ সংরক্ষণ করা, কিন্তু জনগণের অসচেতনতা এবং যথেষ্ট আচরণের দারুণ পরিবেশ মারাত্মক বিপর্যয় ঘটছে। তাই আমাদের পরিবেশ প্রতিনিয়ত দূষিত হচ্ছে। আর এই দূষণ রোধ করা বাংলাদেশের এইচডিজি অর্জনের পথে এক বিরাট চ্যালেঞ্জ। উদ্দীপকের দৃশ্যকল্পে এমন দুটি বিষয়কে তুলে ধরা হয়েছে যেগুলো পরিবেশ দূষণের জন্য দায়ী। তাই বলা যায় উক্ত বিষয়সমূহ টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনে বাংলাদেশের চ্যালেঞ্জের বিষয়টিকেই নির্দেশ করছে। এরপর ঘ নম্বর প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে, দেখো যে দৃশ্যকল্প 2-এ বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ নিশ্চিতের উদাহরণ মূল্যায়ন করো। উত্তরটি দেখো। আচ্ছা, দেখো বলছে দৃশ্যকল্প 2-এর সকল অংশীদারিত্বের চিত্র ফুটে উঠেছে যা বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ নিশ্চিতের প্রকৃষ্ট উদাহরণ। এইচডিজি অর্জনের অন্যতম উদ্দেশ্য হলো বিশ্বের সর্বত্র কল্যাণ নিশ্চিত করা। এ লক্ষ্যে অর্জনে জাতিসংঘের সদস্য দেশগুলোর কাজ করে যাচ্ছে। তবে সমাজের সর্বস্তরের মানুষের অংশীদারিত্ব ব্যতীত এ লক্ষ্য পূরণ সম্ভব নয়। দৃশ্যকল্প 2-এ সিটি কর্পোরেশনের নাগরিকগণ নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করছেন। এর মাধ্যমে তারা সুন্দর বাসযোগ্য নগর গড়ে তুলতে পেরেছেন। এটি এইচডিজি অর্জনের পথকে মসৃণ করবে। এইচডিজি অর্জন হলো সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা। আচ্ছা, সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণ করতে হবে। এ লক্ষ্যে অর্জন প্রক্রিয়ায় সকলের সম্মিলিত প্রয়াস ও দায়িত্ব অংশীদারিত্বে পারে এইচডিজি অর্জনের পথকে গতিশীল করতে। উদ্যোগিক সিটি কর্পোরেশনের অধিবাসীরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তাদের সম্মিলিত প্রয়াস ও দায়িত্ব কর্তব্য পালন অংশীদারিত্বেরই নামান্তর, যা এইচডিজি অর্জনকে ত্বরান্বিত করবে। এর দ্বারাই নিশ্চিত হবে বিশ্বের সর্বত্র সার্বিক ও সর্বজনীন কল্যাণ। পরিশেষে বলা যায় প্রশ্নটি উক্তিটি সঠিক হয়েছে।
তো এই ছিল এখান থেকে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি। এরপর তোমাদেরকে কিন্তু কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। আচ্ছা, তোমাদের এখান থেকে মূলত 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো, 1 নম্বরে বলা হচ্ছে সিয়েরা লিওনে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্র ভাষার মর্যাদা পেয়েছে কেন? উত্তরটি দেখো, বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের অধীনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। সিয়েরা লিওনে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশি সৈন্যরা শুধু গ্রহণযোগ্যতা নয়, পেয়েছে স্থানীয় মানুষের ভালোবাসা আর কি। হ্যাঁ, বানানগুলো একটু ভুল হয়েছে, এখানে প্রিন্টিং আর কি টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা একটু ঠিক করে নিবা। আর তাই সেখানে বাংলা ভাষা দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পেয়েছে। ভেটো কি? উত্তর, ভেটো হচ্ছে জাতিসংঘ কর্তৃক গৃহীত কোনো প্রস্তাব নাকচ করে দেওয়ার ক্ষমতা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীনের ভেটো ক্ষমতা রয়েছে। এরপর বলা হচ্ছে অংশীদারিত্ব কি? উত্তর, যে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য যখন 2 বা ততোধিক ব্যক্তি, গোষ্ঠী, সংস্থা বা দেশ পারস্পরিক বোঝাপড়া, দায়িত্ব ও সম্পদের সমবন্টনের ভিত্তিতে একসঙ্গে কাজ করার চুক্তি করে তখন তাকে অংশীদারিত্ব বলে। যেমন টেকসই উন্নয়ন লক্ষ্য SDG অর্জনে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে পারস্পরিক সহযোগিতা ও যৌথ প্রচেষ্টা চলছে তা একটি বৈশ্বিক অংশীদারিত্বের উদাহরণ। 4 নম্বর বলা হচ্ছে বাংলাদেশের UNHCR এর ভূমিকা ব্যাখ্যা করো। UNHCR অর্থাৎ ইউনাইটেড নেশন হাই কমিশনার অফ রিফিউজিস হলো জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন, যা বিশ্বব্যাপী শরণার্থীদের অধিকার রক্ষা ও পুনর্বাসনে কাজ করে। বাংলাদেশে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য, নিরাপদ বাসস্থান, বিশুদ্ধ পানি, চিকিৎসা এবং শিক্ষা সহায়তা UNHCR প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করছে। বাংলাদেশে অবস্থানরত শরণার্থীদের আইনি নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের সঠিক পরিচয় ও ডেটাবেস তৈরিতে সংস্থাটি সরকারকে কারিগরি ও প্রশাসনিক সহায়তা দেয়। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।